গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। আগামীকাল পিতৃপক্ষের শেষ, দেবীপক্ষের সূচনা। ঠিক তারই আগের দিন আমরা চলেছি ছোট্ট একটা ভ্রমণে। রহস্য থাকলো না, কারণ থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে আমরা এখন কোথায় চলেছি। খুব কাছেই, এখান থেকে ঘন্টা দুয়েক লাগবে। স্বল্প পরিচিত বা প্রায় অপরিচিত একটি জায়গা, সেখানে গিয়েই সেখানকার গল্প বলা যাবে। আরও একটা কথা বলি, আজকে আরও একটা উদ্দেশ্য হচ্ছে এইটার টেস্ট করা। গতকাল ছিল 19 তারিখ, 19 তারিখে এটি বেরিয়েছে এবং আমি হাতে পেয়ে গেছি। সুতরাং এটা টেস্ট হচ্ছে আমার একটা আজকের টাস্ক, এবং আপনারাও দেখবেন যে সত্যি এটা কাজের কিনা। পুরনো যেটা ছিল সেটার বদলে এটা নিলাম। আপাতত চলেছি আমরা বোম্বে রোড ধরে, অল্প কিছু গিয়েই আমরা বাঁদিকে রাস্তায় ঢুকে যাব। পরে ডিটেল বলে দেবো যে কিভাবে এই জায়গায় আপনারা আসবেন। আপাতত রাস্তার দিকে চোখ রাখি। আর যেমন রোদ্দুর তেমন গরম, রাস্তাঘাট যদিও বেশ ফাঁকা। এই ছবি গাড়ির ভেতর থেকে তোলা, তাই কিছুটা টিন্ট এসেছে। টেস্ট নম্বর 1। বোম্বে রোডের প্রথম যে টোলটা রয়েছে সেইটা পার হয়েই খুব সুন্দর একটা চায়ের দোকান, হাইওয়ে নেস্ট। কিন্তু আমাদের একটু মুশকিল হলো, এখানে চিনি ছাড়া চা পাওয়া যাবে না। তাছাড়া অন্যরকম নানা রকম চা আছে, কিন্তু আদা চা, অমুক চা, তমুক চা ইত্যাদি আছে 25 টাকা করে। আর তাছাড়া চিনি ছাড়া একমাত্র গ্রিন টি পাওয়া যাবে। গ্রিন টি সকালে একবার খেয়েছি, আবার খাবো। তা যাই, একটু এগিয়ে যাই। আমরা সচরাচর যেখান থেকে চা খাই সেখান থেকেই আমরা বানিয়ে নিয়ে চা খাওয়ার চেষ্টা করব, না হলে আর কি করা যাবে। এই পেছনের দোকান থেকে চা খেয়ে আবার রওনা হচ্ছে। ভাঁড়ে চা দিয়েছিল, চমৎকার চাটা বানিয়েছিল, দারুণ। তবে যতই চিনি ছাড়া বলি না কেন, ওই দুধ যেটা ওই আমুল স্প্রে বা আমূল্য যা দিয়েই করে, তার মধ্যে তো এমনিই চিনি থাকে। যাই হোক, চাটা বেশ ভালোই লাগলো। আবার আমরা রওনা দিই। আজকে তো আমাদের জার্নি খুব একটা বেশি নয়, রয়েই যাচ্ছি। তাই আর চলেছি ধানদালি, পূর্ণেন্দু স্মৃতি শিল্পগ্রামে। কলকাতা থেকে কম বেশি পথ দূরত্ব 2 ঘন্টার। জায়গাটা উলুবেড়িয়ায়। আমরা প্রথমে সোজা এগিয়ে গেলাম কোলাঘাটে। কেন? টিফিন করতে এখানেই ঢুকে পড়লাম। অর্ডার দিলাম দোসার। এসি কামরায় বসে গা এলানোর ফাঁকেই এসে গেল মসৃণ দোসা। এসে গেছে দোসা, খেয়ে নিয়ে আমরা বেরিয়ে যাবো। অ্যাকচুয়ালি টিফিনটুকু করার জন্যই আমরা কোলাঘাটের দিকে এলাম। আমরা যেখানে যাচ্ছি সেখানে টিফিন দেওয়ার কথা নয়, সেই জন্যে এখানেই আমরা টিফিন করতে একটু এগিয়ে এলাম। তারপরে আবার পিছিয়ে গিয়ে আমরা ওই জায়গায় যাব। তাহলে প্লেন দোসা, তার মধ্যে আমরা মাখন দেওয়া আছে নাকি, খেয়ে দেখি কেমন লাগে। খাওয়া কমপ্লিট, এইবার আমরা বেরোবো। ফেরার পথে কিছুটা গাছপালা ঘেরা গ্রামীণ রাস্তা ধরে আবার পড়লাম বোম্বাই মহাসড়কে। আর সেখানে আদরে সোহাগে নরম বাতাসে দুলছে কাশবন। না দাঁড়িয়ে উপায় আছে। এইবার পথের আসল মজা। বর্ষা এবার যাবো করেও যাচ্ছে না, পাত পেরে বসে আছে। ফলে হচ্ছে কি, যেখানে যেখানে সম্ভাবনা আছে, সে আপনার ছাদ বাগানি হোক বা পথের দুপাশের নন্দনকানন, সব গাছপালাই সবুজে সবুজ ঝলমলাচ্ছে। এই রকম পথ দিয়ে যাওয়াটাই তো আসল ভ্রমণ। আচ্ছা দেখুন তো, আমার নতুন ফোনের ক্যামেরায় সবুজটা ঠিক মতো আসছে কিনা। এখন আমরা ঠিক দামোদরের পাশটি দিয়ে যাচ্ছি। আকাশে হঠাৎই মেঘ জমতে শুরু করেছে, কিন্তু গরম কম না। আমরা প্রায় এসে গেছি, উলুবেড়িয়ায় ঢুকে গেছি বেশ কিছুক্ষণ। এখন যাব ধানদালি গ্রামে। যা ভেবেছি তাই, শুরু হলো বৃষ্টি। বোয়ালিয়া বাজার পেরিয়ে 58 গেটের রাস্তা ধরলাম। তারপর আবার বাঁদিকে ঘুরে ধানদালির রাস্তা। উলুবেড়িয়া রেল স্টেশন থেকে 15 কিলোমিটার, সেখান থেকে আধ ঘন্টায় পৌঁছে যাবেন।
আমরা কাছাকাছি চলে এসেছি পূর্ণেন্দু স্মৃতিশিল্প গ্রামে। আর মিনিট দুয়েক বাকি আছে। সুন্দর সবুজ গ্রামের রাস্তা দিয়ে এলাম, ভারী সুন্দর। এই আশাটাই একটা দারুণ ব্যাপার। আর তারপরে এই বর্ষার পরে সমস্ত সবুজ হয়ে আছে, দারুণ লাগছে। রাস্তার ওপরই সুন্দর তোরণ, এটি ধান্দালি গ্রাম। পৌঁছে গেলাম ধান্দালি পূর্ণেন্দু স্মৃতি শিল্প। সুন্দর একটা গেট করা আছে, এই গেটের মধ্যে দিয়ে আমরা ঢুকে যাচ্ছি। যদিও গ্রামীণ রাস্তা, কিন্তু রাস্তাঘাট বেশ ভালো। প্রবেশপথটাই মন কেড়ে নেয়। পূর্ণেন্দু স্মৃতি শিল্পগ্রাম। পাশেই সরকারি সহায়তায় চলা অতিথিশালার বোর্ড লাগানো রয়েছে। সৃজন, পরিকল্পনা ও রূপায়ণে রণজিৎ কুমার রাউত। শুভ সূচনা 2রা মে 2010। এখানকার কর্মকাণ্ডের কিছুটা আভাস রয়েছে অন্য একটি ফ্লেক্সে। তবে এখানে প্রবেশের পর মনে হলো যেন একটা শিল্পমণ্ডিত তপবনে এসে পড়েছি। সর্বত্র মন ভালো করা আয়োজন। বাঁদিকে দোতলা প্রদর্শনশালা বা আর্ট গ্যালারি, পরে আমি যখন দেখব তখন আপনাদের দেখাবো। আপাতত মুগ্ধ দৃষ্টিতে দেখছি চারিদিক। ডান দিকে শিল্প প্রশিক্ষণ ও বিপণন কেন্দ্র, রিসেপশনে এখানে, ওখানেও পরে যাব। এখন আমাদের জন্য যে ঘর দেওয়া হয়েছে সেখানে যাচ্ছে, কিন্তু পদে পদে পা আটকে যাচ্ছে। এটি রীতিমতো একটি ল্যান্ডস্কেপ গার্ডেন, যেখানে প্রতিটি প্রান্তে ছড়িয়ে রয়েছে গ্রাম বাংলার অনুষঙ্গ। সামনেই অতিথি নিবাস। বিনোদবাবু দাঁড়িয়ে রয়েছেন ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে। ওয়েলকাম ড্রিঙ্কস, বিনোদবাবু আমাদের জন্য রেডি ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে। দাদা কোথায় গেলেন? আরে আসছি আসছি বললে হবে। দোতলায় আমাদের ঘর। হ্যাঁ, আমাদের কোন ঘর দেওয়া হয়েছে? এই যে স্বপ্ন নিয়ে, এটা হচ্ছে প্রেমেন্দ্র মিত্রের যে গল্পটা নিয়ে খণ্ডহর করা হয়েছিল, সেটা প্রথম স্বপ্ন নিয়ে বলে পূর্ণেন্দু পত্রী নিজে করেন। আমরা ঘর পেয়েছি মালঞ্চ, ছেঁড়া তমসুক। ছেঁড়া তমসুক হচ্ছে সমরেশ বসুর গল্প। এবার ঘরে ঢোকা যাক। ঘর ছোট হলেও বেশ গোছানো। অ্যান্টি চেম্বার রয়েছে, একটা আলমারিও রয়েছে, একটা ওয়ার্কিং টেবিল, চেয়ার, আর এইখানে হচ্ছে বাথরুম। ছোট্ট সুন্দর বাথরুম। করিডোরে একটা কমন ওয়াশ বেসিন। এমনি স্কুল হচ্ছে ক্লাস 4 পর্যন্ত। আচ্ছা, এছাড়া যে ক্লাসগুলো দেখলাম যোগাসন হয়। হ্যাঁ, যোগাসন শনিবার, এই যে আজকে হয়ে গেল সকালে। চলে এসেছি পূর্ণেন্দু স্মৃতি শিল্পগ্রামে। পূর্ণেন্দু মানে পূর্ণেন্দু পত্রী। এত বহুমুখী প্রতিভা খুব একটা দেখা যায় না।
একাধিকে তিনি ছিলেন চলচ্চিত্রকার, যেটা অধিক পরিচিত, কিন্তু প্রকৃতপক্ষে তিনি ছিলেন কবি, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, গল্পকার এবং শিল্পী। তারপরেও হচ্ছে প্রচ্ছদপট রচয়িতা আর অক্ষর শিল্পের একজন পথপ্রদর্শক শিল্পী। এতগুলো গুণ যার রয়েছে, তাকে কিন্তু মানুষ ভুলতে বসেছে। কিন্তু কিছু মানুষ চিরকালই, যারা বিদগ্ধ, যারা পথ দেখান, তাদের ভোলে না। এখানেও এই ধানদালি গ্রামের সুরজিৎবাবু সুন্দরভাবে তার স্মৃতির উদ্দেশ্যে গাছগাছালি ঘেরা এবং বিভিন্ন শিল্প সামগ্রী দিয়ে সাজানো অসাধারণ সুন্দর একটি গ্রাম তৈরি করেছেন। গ্রামের মধ্যে গ্রাম। এখানে কি আছে? আঁকার স্কুল আছে, ছোটদের প্রাইমারি স্কুল আছে, আর সাম্প্রতিক বেশ কিছু ঘর নিয়ে এখানে থাকার ব্যবস্থা করা হয়েছে। আগে থেকে ফোন টোন করে এলে এখানে খাওয়ার ব্যবস্থা এবং থাকার ব্যবস্থা করা যাবে। আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত বিবরণ দিয়ে দেবো, তাও মুখে একটু বলে দিই। এখানে ডে আউট করতে গেলে, অর্থাৎ সকালবেলা টিফিন থেকে বিকেলের চা পর্যন্ত লাঞ্চ সমেত পার হেড 950 টাকা করে দিতে হয়। তার জন্য একটা ঘরও পাওয়া যায়, মোটামুটি 4 জন এলে একটা ঘর পাওয়া যায়, বা ফাঁকা হলে 2 জন হলেও ওনারা ঘর দিয়ে দেন। ঘর এখানে 4টে মতো আছে। পূর্ণেন্দুপত্রীর বিভিন্ন সিনেমার নামেই সেই ঘরগুলি, সুন্দর করে সাজানো ছোট ছোট ঘর, বাথরুম বেশ ভালোই। এরপর পুরো জায়গাটা ঘুরে দেখানোর চেষ্টা করছি। প্রচণ্ড বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে, বৃষ্টি আসবেও বলে মনে হয়। যদি বৃষ্টি প্রচণ্ড আসে তাহলে আমরা আপাতত ঢুকে যাব প্রদর্শনশালায়। সেখানে পূর্ণেন্দুপত্রী ছাড়াও রণজিৎবাবু এবং তারই শিষ্য শিষ্যাদের কাজ এখানে রয়েছে। তাহলে চলুন পুরো জায়গাটা ঘুরে নিই। বড়সড় ছাদ থেকেই দেখা যাচ্ছে নিচে মাছ ভরা পুকুর, সুন্দর একটা পুকুর। মেঘের ভ্রকুটি এড়িয়ে আমরা সমস্ত বাগানটা ঘুরে দেখতে লাগলাম, যেন পুরোটাই একটা ক্যানভাস। প্রত্যেক পয়েন্টেই দিক নির্দেশ বোর্ড রয়েছে, কোন দিকে কি রয়েছে তা নিয়ে। এই শিল্পগ্রামে কার্টুন কুটুমের একটা বড়সড় সংগ্রহ রয়েছে। কিছুটা রয়েছে মিউজিয়ামে, আর বেশিরভাগটাই ওপেন এয়ারে। ঠিক উল্টো দিকে লন পেরিয়ে একটি অপূর্ব শিল্পমণ্ডিত মঞ্চ। বৃষ্টির পূর্বাভাসে চারিদিকে সাজানো কার্টুন কুটুমগুলোকে ওখানকারই এক কর্মী এখানে এক কাট্টা করছেন। আর এখানেই দেখা হয়ে গেল এই বিশাল কর্মকাণ্ডের স্রষ্টা, ধারক এবং বাহক শ্রী রণজিৎ কুমার রাউতের সঙ্গে একটি সাক্ষাৎকারও নেওয়া হয়ে গেল। তারই একটি সংক্ষিপ্ত রূপ এখানে দিলাম। অনেকদিন ধরেই আসার ইচ্ছে ছিল এখানে, কিন্তু হয়ে উঠছিল না। যাকে আজকে মোটামুটি হয়েছে, এবং সব থেকে ভালো কথা আপনার সঙ্গে দেখা হয়ে গেছে। আমি যার সঙ্গে কথা বলছি আপনারা জানেন, তিনি হচ্ছেন মিস্টার রাউত। উনি ওনার পরিচয় প্রথমে দেবেন, তারপরে আমি কিছু প্রশ্ন ওনাকে করব, যেটা আপনাদেরও প্রশ্ন। আপনি ছোট্ট করে আপনার পরিচয়টা একটু দিন তাহলে। নমস্কার, আমি রণজিৎ কুমার রাউত, এই পূর্ণেন্দু স্মৃতি গ্রামের সম্পাদক, এবং যদি রূপকার বলা যায় সেই রূপকার। আমার অ্যাকচুয়ালি বাড়ি যেটা, সেটা হচ্ছে পূর্ণেন্দুপত্রী যে বাসস্থান নাকল আদি নিবাস, যেটা নাকল গ্রাম, হাওড়া জেলার শ্যামপুর থানার নাকল গ্রাম। সেই নাকলের পার্শ্ববর্তী গ্রাম বৈকুণ্ঠপুরে আমার আদি নিবাস। বর্তমানে আমি উলবেড়িয়ায় থাকি।
এবং এখন আমার বৃত্তিমূলক কাজের বাইরে যেটা স্বপ্ন সাধনা চর্চা, সেটা হলো পূর্ণেন্দু স্মৃতি শিল্পগ্রাম। এটা সব থেকে কৌতূহল আমার বন্ধুদেরও এবং আমারও, যে আপনার হঠাৎ পূর্ণেন্দু পত্রিকা নিয়ে কেন মনে হলো যে এরকম একটা কাজ করার প্রয়োজন আছে? বিষয়টা আমার শুরুতে বোধহয় একটু বলার চেষ্টা করেছি যে পূর্ণেন্দু পত্রী যে গ্রামে জন্মেছিলেন তার আদি ভূমি যেটা, তার পার্শ্ববর্তী গ্রাম বৈকুণ্ঠপুর, আদপে একেবারে কৃষিজীবী পরিবারের ছেলে আমি। ছোটোবেলায় পড়াশুনো প্রচণ্ড ভালো ছিলাম, তাই ছবি আঁকা বা শিল্পচর্চার ক্ষেত্রে যে কোনো আগ্রহ উৎসাহ সেটা পরিবারের কেউই তেমন আমল দেয়নি, গুরুত্ব দেওয়ার মতো বিষয় তখন নয়, সে পরিবেশ তখন ছিল না। কিন্তু পূর্ণেন্দু পত্রী নামক যে মানুষটি, যার ডাকনাম দুলাল, সেই পূর্ণেন্দুদাকে দেখতাম যে আমাদের স্কুল বয়সে তিনি বছরে একটি বার পুজোর পরে বিজয়া দশমীতে মা বাবাকে প্রণাম করার জন্য দেশের বাড়িতে আসতেন। এটা ছোটোবেলায় খুব একটা কৌতূহল জন্মাতো যে একজন মানুষ যার কাছে লোকের কাছে শুনছি যিনি খুব সুপ্রতিষ্ঠিত একজন বিশিষ্ট কবি, শিল্পী, চিত্র পরিচালক, এত বড় গুণগ্রাহী একজন মানুষ। এই কৌতূহলটা নিরসন হলো তখনই যখন বুঝলাম যে তিনি শুধুমাত্র মা বাবাকে প্রণাম করার জন্য নয়, মাটির টানে এবং গ্রামের সংস্কৃতি শিল্পের প্রতি তার অগাধ ভালোবাসার টানে তিনি বহু মূল্যবান সময় নষ্ট করে হলেও বছরে একবার করে আসেন। এই বহুমুখী প্রতিভাকে নিয়ে এখন কিন্তু মানুষ আস্তে আস্তে ভুলে যাচ্ছে। ক্যালিগ্রাফি কাজে পূর্ণেন্দুদার কোনো জুড়ি মেলা মানে এই পরবর্তীকালেও আসেনি। আমরা খুব অহংকার বোধ করি যে তার কিছু কিছু টাইপোগ্রাফি, কিছু কিছু ক্যালিগ্রাফি, কিছু কিছু ইলাস্ট্রেশন যেগুলো একেবারে নিজস্বতায় ভরপুর, মানে কোনো রকম কপি ওয়ার্ক নয়, কোনো শুধুমাত্র টাইপোগ্রাফি দিয়ে হতে পারে সেটাই তো উনি দেখিয়েছেন। একদম একদম। আর এবার বলি যে ছোটবেলায় এই যে উনি গ্রামে আসতেন প্রণাম করতে, এছাড়া অন্য কোনো স্মৃতি আছে? অন্য স্মৃতি বলতে আমরা তার পরবর্তী সময় তার প্রতি খুব আকৃষ্ট হলাম একটি কারণে, যে ওইখানে আমাদের নকুলান বলে একটি গ্রাম আছে, যুব সাংস্কৃতিক প্রতিষ্ঠানের একটি সংস্থা, তারা একটা সংবর্ধনা দেওয়ার আয়োজন করলো। আচ্ছা, যে পূর্ণেন্দু পত্রীর মতো একজন বিদগ্ধ মানুষকে আমরা সংবর্ধনা দেবো, কিছু সংস্কৃতি বোধের মানুষজন এগিয়ে এলো, দায়িত্ব বর্তালো আমার উপরে। এবং সেই নকুলান যুব সাংস্কৃতিক প্রতিষ্ঠানের যে সংবর্ধনা অনুষ্ঠানটা, সেটা এত অনাড়ম্বরভাবে আয়োজিত হয়েছিল এবং পূর্ণেন্দু পত্রী সেখানে আমন্ত্রিত হয়ে এসে তিনি তার বক্তব্য যে রাখলেন, সেই বক্তব্য রাখার প্রেক্ষাপটটা বলি যে একেবারে নিরাবরণ একটি মঞ্চ, দর্শক কারা না একেবারে খেটে খাওয়া সাধারণ কৃষিজীবী করে মানুষজন লুঙ্গি গামছা চলে এসেছেন, কে একটা খালি গায়ে গামছা কাঁধে দিয়ে চলে এসেছেন। তিনি তার জীবনের খণ্ডক্ষুদ্র চিত্রগুলোকে বক্তব্যের মধ্যে তুলে ধরলেন, মানে একটা যেন গল্প বলে যাচ্ছেন তার সেই ছোটোবেলাকার সেই রবীন্দ্র জন্মোৎসব উদযাপন, প্রাইমারি স্কুল, আমাদের সবুজ সংঘ, মুখকরণী হাই স্কুলের পঠন পাঠন, অনন্তপুর স্কুলের পঠন পাঠন, তার সঙ্গে নিতাই সুর, তারাপদ সাঁতরা, এই সমস্ত কবি শিল্পী বন্ধুদের কথাগুলিকে তার সঙ্গে সঙ্গে সংযোজন করে করে এমন একটা বাগ্ময় পরিবেশ তৈরি করলেন। আর একটা জিনিস যেটা আপনি অবশ্যই জানেন, যে বইয়ের যে আকার বদলাতে পারে, বইয়ের বিষয়বস্তুর সঙ্গে বই লম্বা হতে পারে, একদম সরু হতে পারে, চৌকো হতে পারে, সেটা পূর্ণেন্দু পত্রী প্রথম দেখিয়ে গেছেন সে প্রতিক্ষণের মাধ্যমে। একবার এক্সপেরিমেন্টাল ওয়ার্ক, লিগ্যাল একটা সাইজ, মানে ওই একটা প্যাটার্ন, সেই প্যাটার্নটাকে ভেঙে দিলেন, পুরো ভেঙে দিলেন। আচ্ছা, এইবার আমি শিল্পগ্রাম সম্বন্ধে জানতে চাই। তো পূর্ণেন্দু পত্রীর কথা আর একটুখানি বলুন 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 ছুঁয়ে যায় যে পূর্ণেন্দু পত্রীর 95 সালে আমরা আসাম বাংলা সাংস্কৃতিক সেতু বন্ধন একটা অনুষ্ঠান করলাম উলবেড়িয়ার পক্ষে। তখন আমি উলবেড়িয়ার ওখানে থাকছি, আমার প্রতিষ্ঠান, আমার কাজকর্ম জায়গা হচ্ছে উলবেড়িয়া। তো ওইখানে আসাম বাংলা সাংস্কৃতিক সেতু বন্ধনের একবারে কেন্দ্রবিন্দুতে ছিলেন পূর্ণেন্দু পত্রী, তারাপদ সাঁতরা, ডাক্তার গবেষক আমাদের জয়ন্ত গোস্বামী, জাহানারা বেগম, এই সমস্ত বিদগ্ধজন নিয়ে এবং আসাম থেকে আগত প্রায় 15 জন কুশলী শিল্পী, কলা কুশলী, তাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান হলো। সেই আসাম বাংলা সাংস্কৃতিক সেতু বন্ধনের অনুষ্ঠানে আমাদের ভাবনাটা আরও দৃঢ় হলো, যে তখন আমার যে বাড়ি, সেই বাড়িটাকে আমি একটা আর্ট গ্যালারিতে রূপান্তরিত করেছিলাম এবং পূর্ণেন্দুদা সেই গ্যালারিটা উদ্বোধক হিসেবে ছিল।
তাতে করে তিনি অসাধারণভাবে লিখেছিলেন। তখন আমাদের 15 বছর বয়স প্রতিষ্ঠানের, যে প্রতিষ্ঠানের 15 বছর বয়সে একজন শিল্পী গ্রাম থেকে উঠে এসে নিজের বাড়িটাকে একটা গ্যালারি বানিয়ে ফেলতে পারে, এবং সে স্বপ্ন দেখছে যে এই প্রতিষ্ঠানটাকে সে এইভাবে শিল্পের একেবারে অবাধ বিচরণ ক্ষেত্র হিসেবে গড়ে তুলবে। এটা আমি স্বপ্নেও ভাবতে পারছি না। সেই লেখা আমরা আমাদের একটা গ্রন্থ প্রকাশিত হচ্ছে পূর্ণেন্দু পত্রী এবং শিল্পগায়ের ইতিকথা বলে, প্রায় 2.5 লক্ষ টাকার বাজেটের একটা বই বেরোচ্ছে আমাদের। 3 বছর ধরে কাজ চলছে সেটা। প্রচুর লেখা, শঙ্কর ঘোষ থেকে আরম্ভ করে পবিত্র সরকার এবং অধুনা যে সমস্ত কবি শিল্পী প্রত্যেককে আমরা সংযোজন করেছি সেখানে। এই সমস্ত স্মৃতিগুলোকে আমরা শিল্পগ্রামের ওই বইটা আমার চাই তুলে ধরার চেষ্টা করছি। আপনাদের আগামী 2 ফেব্রুয়ারি বইটা উদ্বোধিত হবে। 1997 সালে উনি প্রয়াত হলেন, 95 সালে শেষ আমাদের উদ্বোধনে আসা। সেই 97 সালে প্রয়াত হওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে জাগলো যে আপনি যে প্রশ্নটা করেছিলেন যে কেন পূর্ণেন্দু পত্রিকা নিয়ে কাজ, তখন মনে হয়েছিল যে আমার সামনে এর থেকে বড় দায়িত্বপূর্ণ কাজ আর কিছু হতে পারে না। দায়িত্বপূর্ণ এবং দায়বদ্ধতার কাজ। আমরা 97 সালে তাৎক্ষণিকভাবে একটা কমিটি করলাম, পূর্ণেন্দু স্মৃতি রক্ষা কমিটি, এবং সেই পূর্ণেন্দু স্মৃতি রক্ষা কমিটির ব্যানারে আমি ঠিক করলাম যে মেলা করব, পূর্ণেন্দু মেলা। নাকল গ্রামে 4 বছর আমি পূর্ণেন্দু মেলা করেছি, একদম 99 থেকে 4 বছর পর পর। সেই মেলা করার পরে দেখা গেল যে মানুষজন মেলাটা কোথায় করতো? নাকল গ্রাম। পূর্ণেন্দুদার একবারে হাজির নিবাস যেখানে সেই গ্রাম, সেই আটচালা, সেই খোলা মাঠ, এবং সেখানে আমাদের পার্থ ঘোষ, গৌরী ঘোষ, মঞ্জুষ দাশগুপ্ত, আমাদের মনোজ মিত্র প্রথম বছর উদ্বোধনে গেছেন। এই ধরনের মানুষদেরকে টেনে টেনে নিয়ে গিয়ে আমরা অনুষ্ঠানটা 4 বছর চালালাম। কিন্তু স্থানীয়ভাবে মানুষজনদের মধ্যে সেই সাড়া, সেই সহযোগিতা, রাজনীতিগতভাবে তো কোনো ছিলই না। তো অতঃপর মেলাটা বন্ধ হয়ে গেল। কিন্তু মনের মধ্যে একটা যন্ত্রণা ছিল যে পূর্ণেন্দুদার এই বিষয় ভাবনাটাকে আমি চালিয়ে রাখবো। বাংলা একাডেমিতে শুভ দাশগুপ্ত, আমাদের প্রতুল মুখোপাধ্যায়, সরল দে, কার্তিক ঘোষ, ভবানী মজুমদার, সতীনাথ দা, সবাইকে নিয়ে আমি একটা স্মরণ অনুষ্ঠান করলাম, খুব বড় করে স্মরণ অনুষ্ঠান বাংলা একাডেমিতে। তো সেই স্মরণ অনুষ্ঠানে আমি তাৎক্ষণিকভাবে ঘোষণা করলাম, সরল দে, সরল দা তখন আমাদের সভাপতি। আমি বললাম যে 2010-এ আমি একটা শিল্পগ্রাম করতে চাইছি পূর্ণেন্দুদার ব্যানারে, পূর্ণেন্দুকে মাথায় রেখে। তো সরলদা আমাকে কাছে ডেকে বললেন, রঞ্জিত 2008-এ তুমি অনুষ্ঠানটা করছো, স্মরণ অনুষ্ঠান, 2010-এ তুমি শিল্পগ্রামে উদ্বোধন করবে, তোমার কাজ কতটা এগিয়েছে? আমি বললাম, বাবা এখন জায়গা কেনা হয়, জায়গা কেনা হয়নি। কিন্তু তুমি কি ধৃষ্টতা, তুমি এতগুলো মানুষের সামনে একটা অ্যানাউন্সমেন্ট করলে। বলছি আপনাদের আশীর্বাদ থাকলে আমি 2010-এ শিল্পগ্রাম উদ্বোধন করব। আপনাদের সবাইকার আশীর্বাদ সেটা যে সেই কঠিন পরিস্থিতিটা, যেটা একটা ধুধু মাঠ, খোলা একটা মাঠ, 5 বিঘে জায়গাটা খোলা মাঠ, সেই মাঠের এক প্রান্তে বিশাল করে প্যান্ডেল হয়েছিল, ওই ছোট্ট একটু করে আমাদের এই সম্প্রদায়ের ঘর, আর কিচ্ছু নেই। মাছের একটু দেখারে যেহেতু বেড়া ভাতা দেওয়া, মাধবীদিকে ঠিক করলাম, স্ত্রীপত্রের নায়িকা মাধবীদি উনি সূচনা করবে। এইরকম সব দৃঢ় দৃঢ় পদক্ষেপ এলেন মাধবীদি। সুরেশ দা ছিলেন পদ্মশ্রী নেওয়ার জন্য দিল্লিতে, শুনে বললেন, রঞ্জিত তুমি অনুষ্ঠান করবো, মাধবীদি যাচ্ছে, আমি যাবো না, কার্ডে না আমি ছাপা হয়নি, তিনি চলে এলেন। তো এইরকমভাবে আমরা সূচনা করলাম 2010-এ। তারপর থেকে একটু একটু করে বাসনা যে পূর্ণেন্দুদার নামাঙ্কিত সমস্ত শিক্ষা, শিল্প, সংস্কৃতির সব ধারাগুলোকে আমি বহন করবো, একবারে বুক দিয়ে আগলে। শিশু শিক্ষা নিকেতন তৈরি হলো, 30টা ছেলে মেয়ে, বেতনপত্র দেওয়ার মতো সম্মতি নেই, শিডিউল এরিয়া, এটা 100 টাকা বেতন তাই দিতে পারছে না। তবুও আমার সভাপতি বললেন যে না, স্কুলটা চালিয়ে রাখতে হবে। আঁকডুম, যেটা পূর্ণেন্দুদার একটা রবিবারের আড্ডাখানা ছিল, আঁকডুম ছবি আঁকার আসল, পূর্ণেন্দু প্রত্যেক রবিবার CF 319-এ সরলেকের বাড়িতে বসতেন। সেই আঁকডুমটাকে সজীব রাখার জন্যে ছবি আঁকার স্কুল শুরু, আজও চলছে সেই স্কুল। প্রত্যেক রবিবার বিকালে আমি আমার বিশেষকে নিয়ে ক্লাসটাকে বাঁচিয়ে রেখেছি। তারপর থেকে একটু একটু করে আমার পাড়া, স্বপ্ন দেখার ঘর, এবং সবথেকে বড় আকর্ষণ যেটা আমাদের পূর্ণেন্দু স্মৃতি শিল্প প্রদর্শনশালা, 2020-তে সেটা উদ্বোধন হলো। উদ্বোধন করলেন সমীর রাইজ, তাপস সরকার, সুরেশ দত্ত। উদ্বোধনের 1 বছরের মাথায় আমফান ঝড়, তছনছ হয়ে গেল। আর্ট গ্যালারি থেকে আরম্ভ করে শিল্পগ্রামের সমস্ত যেটুকু এগিয়েছিলাম সেই জায়গাটা খুব অনেক কষ্ট পেলাম, একবারে ভেঙে চুরমার হয়ে গেলাম। আমার সহযোগী বন্ধুরা, বন্ধু বলতে আমার এই যে কাজের লোকজন, এরাই আমার বন্ধু। কিন্তু অ্যাকচুয়ালি কাঠের মিস্ত্রি, রাজমিস্ত্রি, এদেরকে সংবর্ধনা দিই আমরা 2রা ফেব্রুয়ারি প্রতি বছর অনুষ্ঠানে।
তারা বললো আপনি তো ভেঙে পড়ার মানুষ নন, এত বড় একটা কঠিন কাজে আপনি ব্রত নিয়েছেন, আপনি ভেঙে পড়বেন না, আমরা আছি আপনার পাশে। 15 দিনের মাথায় সেই আর্ট গ্যালারিতে আবার আগের জায়গা ফিরে গেলাম। এখন সেই আর্ট গ্যালারি একেবারে সুসজ্জিত একটা মানে জায়গায় পৌঁছেছি, বহু মানুষের আশীর্বাদ আমরা পেয়েছি। তারপরে পরে সময়ে আমরা হোমস্টে একটা অ্যাপ্লাই করলাম, আমাদের 4টি রুম নিজে এলেন, বললেন পূর্ণেন্দু পত্রিকা নিয়ে এত বড় একটা কাজ, আমরা পাশে আছি, আপনার অ্যাপ্রুভ্যাল দিলেন এবং কিছু সামান্য হলেও আর্থিক সহযোগিতা করলে আজকে সেই হোমস্টে আমাদের একবারে রমরমিয়ে চলছে। আজকে যে অতিথিরা এসছেন, কালকেও আসবেন, প্রতিদিন কিছু না কিছু মানুষ আসতে চাইছেন, আমরা জায়গা দিতে পারি না, তো মানুষ বলছেন পূর্ণেন্দুদার নামাঙ্কিত শিল্পগ্রাম। আমরা শ্যামপুর থানাতে আমাদের 8খানা হোমস্টে অ্যাপ্রুভ্যাল পেয়েছি, শিল্পগ্রাম আমাদের নাম্বার 1 গ্রেড হিসেবে। গত 15 দিন আগে একটা মিটিং ছিল, বিশেষ প্রেসিডেন্ট মিটিংয়ে, সেখানে ডিএম এবং পুলিশ সুপার অ্যানাউন্স করলেন যে উনি যে কাজটা করছেন সেটা কিন্তু এই খাওয়া থাকা আর বেড়ানোর জন্যে শোয়ার কতগুলো ঘর, ভালো খাওয়া প্যাকেজিং, এর জন্য কিন্তু শিল্পগ্রাম না। উনি যে কাজটা করেছেন সে কাজটা আমাদের প্রত্যেকের হৃদয়ে ছুঁয়ে যায়। তিনি ছোটদের নিয়ে কাজ করছেন, তিনি ছোটদের নিয়ে ওয়ার্কশপ করছেন, ছোটদের নিয়ে একটা ছোটখাটো স্কুল করেছেন এবং টোটাল পরিবেশটাকে একটা পরিবেশ বান্ধব করে গড়ে তোলার জন্য যা যা করণীয় একের পর এক পরিকল্পনা গ্রহণ করছি, আর সেই মতো করে একটু একটু করে কাজ করছি। বিভিন্ন শিল্পকর্ম রয়েছে, সেগুলো কি সবই আপনার? না, আমাদের এই বাগান সাজানোর যে কাজগুলি, যে টেরাকোটার কাজ, রুট স্কাল্পচার, এই ম্যাক্সিমাম কাজগুলো আমার উলবেড়িয়ার গ্যালারিতে ছিল, সেগুলো সব নিয়ে চলে এসেছি আমি। মানে এখানেই এখন আমার দর্শক আমারই করা। আর আর্ট গ্যালারিতে যে কাজ আছে, আর্ট গ্যালারিতে বিভিন্ন আমন্ত্রিত স্বনামখ্যাত শিল্পীরা আছে, তার সঙ্গে পূর্ণেন্দুদারও কাজ আছে। পূর্ণেন্দুদার সংগৃহীত যে সমস্ত গ্রন্থ, যেটা পূর্ণেন্দু পুঁথিঘর বলে আমরা নাম দিয়েছি, সেখানে সংগৃহীত আছে, যতটা সম্ভব আমরা পেরেছি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে। আর এর পরবর্তী সময়েও আমাদের স্বপ্ন আছে যে ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েদের নিয়ে একটা আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানকে আবাসিক করে গড়ে তোলা, যাতে আমাকে আবাসিক মানে কে যেন পেছন থেকে আমাকে শুধু ঠেলা দিয়ে দিয়ে এগুলো শিখিয়ে দিচ্ছেন, আমি করতে পারছি না। আমাকে কেউ বলছেন যে আপনার পরবর্তী কই তৈরি করছি সেভাবে। হ্যাঁ, এটাই সব থেকে ভয়ের কারণ। এত কষ্ট করে গড়ে তোলা হয়েছে যে পরবর্তী সময়ের জন্য আমরা প্রতিনিয়ত, এখন আমরা ছোটদের উপরে জোর দিয়েছি যে বড়দেরকে আর পরিবর্তন করতে পারা যাবে না, তার তো একটা জায়গা পৌঁছে গেছে। আব্দুল কালাম তো বলেছে যে প্রত্যেককে অসম্ভবকে সম্ভব করা স্বপ্ন দেখতে হবে। আমার গেটের সামনে আমি লিখে দিয়েছি অসম্ভব। আচ্ছা, 2 তারিখে যে বইটা বেরোবে সেটা কি এখানেই বেরোবে? এখানে আমাদের হবে 2রা ফেব্রুয়ারি। ওটা আমাদের একবারে ঘোষিত একটা তারিখ, মানে কি বার ইত্যাদি আমরা দেখি না। অনুষ্ঠানটা শুরু হয় একবারে সকাল থেকে। আমাদের ছোটোখাটো প্রতিযোগিতাগুলো থাকে, আলপনা, অঙ্কন ইত্যাদিগুলো থাকে। তারপর মূল অনুষ্ঠানটা হয় 3টে থেকে শুরু, এবং তার সঙ্গে আমাদের পুস্তকে সম্পর্কিত আলোচনা, কবিতা, তার কবিতা, গান, সব কিছু মিলিয়ে একটা সুন্দর। বাড়ি থেকে যাতায়াত করে? আমি এই উলবেড়িয়ায় থাকি, গরুয়াটার কাছে, গরুয়াটার কামারসারের কাছে থাকি। হঠাৎ কেউ এসে পড়লে এখানে কি দরজা খোলা থাকবে? হ্যাঁ, এসে এখানে ঘোরা ইত্যাদি কোনো সমস্যা নেই। শুধু আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারে একটা রেস্ট্রিকশন আছে, যেহেতু খুব লিমিটেড অ্যারেঞ্জমেন্ট, আমাদের রানিং কোনো হোটেল রেস্টুরেন্ট সিস্টেম নাই, তো আমাদের খাওয়া দাওয়ার বিষয়ে কেউ থাকলে পরে সে ব্রেকফাস্ট হোক, লাঞ্চ হোক, আমাদের একটু আগে থেকে জানিয়ে দিতে হয়। এটাই আমাদের আছে। তো আমি আগে ফোন করেছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। মানে আরো অনেক কথা আছে, কথা বলার আছে। আপনিও ব্যস্ত, আমার কোনো ব্যস্ততা নেই, কিন্তু আমি তাহলে মানে আপনাকে ছেড়ে দিতে হচ্ছে আর কি, নইলে মনে হচ্ছে সারাদিনই গল্প করি আপনার। হ্যাঁ, আর দাদা এসে জন্য তাহলে একটু গ্যালারিটা একটু সব দেখবো তো, আমি তো থাকবো। আচ্ছা, আমি এখন থাকবো, সব দেখবো। তাহলে ঠিক আছে, নমস্কার। এবার গেলাম আর্ট গ্যালারিতে। 50 টাকা করে টিকিট, দোতলা গ্যালারি। প্রথমে ওপর তলাতেই গেলাম।
বাইরে তখন প্রবল বৃষ্টিপাত। নিচের তলায় নামতে না নামতেই চতুর্দিক অন্ধকার, লোডশেডিং। আমার নাম গণেশ ভাই। মোবাইলের আলোয় এখানকার কর্মী গণেশবাবুর সাহায্যে তাও কিছুটা দেখা হলো। এরপর লাঞ্চের ডাক এলে প্রথমেই আলাপ করে নিলাম যারা আমাদের জন্য সকাল থেকে আয়োজন করছেন তাদের সঙ্গে। হল একটা বড় হলও আছে, কিন্তু আপাতত আমরা ছোট গ্রুপ বলে এটাও ভারী সুন্দর সাজানো গোছানো, কিন্তু আলো নেই, তবু ভালোই লাগছে দেখতে। বাইরে বজ্রপাতের আওয়াজ, কিন্তু আমাদের সলভ দৃষ্টিপাত টেবিলে। মাটির থালায় ভাত। আচ্ছা, এটা কি কচু তো? মানকচু বাটা, মানকচু বাটা, মানকচু, এটা ওটা হচ্ছে আলু করলা পোড়া, আলু করলা পোড়া, আর এটা হচ্ছে শিউলি পাতা। এটা শিউলি পাতা পোড়া। এরকম দেখতে হয়, আমরা শহরে খাই অন্যরকম। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে ডাল। ডাল। পটল দিয়ে আলু দিয়ে সবজি। তাহলে আমরা কি শুরু করবো? হ্যাঁ, এই যে এখন আমরা ওই উচ্ছে ভর্তা দিয়ে, উচ্ছে পোড়া দিয়ে আমরা ভাত খাচ্ছি। শেষ পাতে চাটনি আর মিষ্টি। দারুণ খাবার খেলাম। অন্ধকার, তাই জানি না আমার মুখ দেখতে পাচ্ছেন কিনা। খুব সুন্দর খাবার, প্রত্যেকটা রান্নাই খুব ভালো। আমরা ইনস্ট্রাকশন দিয়েই দিয়েছিলাম যে প্রচুর কিছু করার দরকার নেই, তবুও প্রচুর কিছুই ওনারা করেছেন। পটলের তরকারি, তার সঙ্গে যা যা বললাম সেগুলো তো খেয়েইছি। ডালটাও খুব সুন্দর হয়েছে, মাছটাও খুব মিষ্টি টাটকা, বেশ। আর চালতার টক, টক বলতে টকই কিন্তু দারুণ। আর সঙ্গে রসগোল্লা। লাঞ্চের পর বৃষ্টি কমতেই বিশ্রাম না নিয়ে আমরা আবার বেরোলাম না দেখা জায়গাগুলো আবিষ্কার করতে। এটা হচ্ছে আমার পাড়া। হ্যাঁ, কেন আমার পাড়া কেন? গ্রামের মধ্যেই আমার পাড়া। একটা শহরের মানুষরা এসে দেখবেন কুয়া রয়েছে, নানা রকম ভাবে চিত্র করা রয়েছে, যেমন একটা কুমোটের উপরে একটা কাজ করা রয়েছে, আর একটা কুমোটের মধ্যে কাজ করা হচ্ছে। এটা আস্তে আস্তে পিকনিকের জন্য এই দিকটা দেওয়া হয়। আচ্ছা, এটা হচ্ছে পুকুর, তাই তো? না, এটা একরকম হচ্ছে সুইমিং পুল করার জন্য করা হয়েছে। না, ওইটা না, আমি ডান দিকেরটা বলছি। এটা বড় পুকুর। হ্যাঁ, এতে রাজহাঁস চড়ে, পাতি হাঁস চড়ে, কেউ যদি চড়ে। মাছ ধরতে চায় ধরতে পারেন? ধরতে পারেন। আচ্ছা, সেরকম এমনি ভাবেও জিজ্ঞেস করা করে হয়েছে। নিচ্ছি। আচ্ছা, আমার পাড়া সৃষ্টি ছাড়া দৃষ্টি মেলে নীল আকাশে, হারিয়ে যাওয়া কৃষ্টিকলা মঞ্জুরের 12 মাসে। ও, এই হচ্ছে কুয়া। ও, একটা পাড়ায় যা যা থাকার কথা সবই সুন্দর করে রয়েছে। একটা বাগানের মধ্যে পাড়া রয়েছে। আচ্ছা, এমনি এইখানেই পিকনিকের ব্যাপারটা হয়, তাই তো? রান্নাঘর। আচ্ছা, পিকনিকের রান্নাঘর কোনটা? এইটা?
আচ্ছা এখনো আচ্ছা complete হয়নি, হচ্ছে। আচ্ছা এমনি পিকনিকে যে যা কিছু আয়োজন যেটা হ্যাঁ, সেটা 50 আপনাদের জনের বলুন। বাসন আমরা রেডি আচ্ছা। করে রাখবো, সেটা ওই চার্জের মধ্যেই করবে। আচ্ছা 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 এইখানটা খাওয়া দাওয়ার একটা রুম করা হয়েছে, হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা ওদিকটা কেউ কাঠে রান্না করলে ওই দিকটা রান্না করবে কাঠের জন্য। রয়েছে দোকানটা। আর এদিকে এই আমাদের এটাও আপনাদের মোট মোট কতটা জমি পরিমাণ? 6.5 বিঘে বাউন্ডারি ভেতরে, তারপরে আছে। তারপরে আরো আছে। আচ্ছা আচ্ছা বাহ, জবাটা দারুণ তো। বা ধানের গোলা রয়েছে। ধানের গোলা আছে, ঢেঁকি আছে, এখানে ঢেঁকি আছে একটা বড়। পলাশ কোনটা পলাশ? এই তো পলাশ। তাই পলাশি হ্যাঁ। পাতা এত মোটা হয়? হ্যাঁ, আচ্ছা লাল পলাশ এটা। ও, কোণে একটা বাথরুম আছে একটা। আচ্ছা আচ্ছা এই পুকুরটাও আমাদের পিছনে। আচ্ছা। ও এখানেও একটা পুকুর আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্বপ্ন দেখার ঘর হচ্ছে এটা। এটা অ্যাকচুয়ালি রঞ্জিত বাবুর নিজের ঘর। সুন্দর সুন্দর নাম রেখেছেন। একক প্রচেষ্টায় এত বিশাল একটা ব্যাপার ভাবাই যায় না। এই হচ্ছে ঘন্টা বৃক্ষ নাকি? এই হচ্ছে ঘন্টা বৃক্ষ। তা ঘন্টা কেউ বাঁধে? বাদে না, এখন এই মন্দিরটা চালু হলে তবে এটা চালু হবে। ও আচ্ছা আচ্ছা। তো মন্দিরে কোন দেবতা থাকবে? ওই তো ও আচ্ছা, ধ্যান ঘর। বৃষ্টিতে ভিজে চারিদিক আরো সবুজ, আরো ঝলমলে হয়ে উঠেছে। প্রশিক্ষণ ও বিপণন কেন্দ্রে গিয়ে আমরা কিছু কেনাকাটাও করলাম। তারপর আবার আসবো বলে নিজেকেই প্রতিশ্রুতি দিয়ে নেমে পড়লাম রাস্তায় বাড়ির পথে। স্মৃতি শিল্পগ্রাম ছেড়ে আমরা এখন বাড়ির দিকে চলেছি। অসাধারণ সুন্দর একটা শান্তির জায়গা। যখনই সময় পাবেন একবার চলে আসবেন। কলকাতা থেকে সামান্য মাত্র দূরে, গ্রামের নাম ধানডালি। আর ধানডালি পঞ্চায়েতের যে অফিস আছে ঠিক তার উল্টো দিকেই শিল্পগ্রামের সুন্দর একটি গেট আছে, যেটা প্রথমেই আমরা আপনাকে দেখালাম। এখানে চলে আসবেন, খাওয়া দাওয়া ভালো, থাকার ব্যবস্থা ভালো, সমস্ত কিছু ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো। টেলিফোন করে বুক করে চলে আসবেন। টেলিফোন না করে যদি আসেন আপনারা চারদিকটা দেখতে পারবেন, মিউজিয়ামে দেখতে পারবেন, কিন্তু খাওয়ার একটু অসুবিধা হয়ে যাবে, কারণ এখানে খাবার কখনোই রেডি থাকে না আগে থেকে না বললে। আর কি রেট কি কিছু সমস্ত কিছু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তাহলে চলি। আর ভালো কথা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে অনেকেই এই জায়গা জানতে পারে। আর সাবস্ক্রাইব না থাকলে প্রথম যদি আমার ভিডিও দেখুন তাহলে সাবস্ক্রাইবটা করে নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ।